গত বছর যখন আমরা আইকিউ নিও 10 নিয়ে কাজ করছিলাম তখন প্রশ্ন ছিল এইটা কি 2025 সালের ফ্ল্যাগশিপ কিলার। ফোনটা নিয়ে যদিও এক্সপিরিয়েন্স ছিল মিশ্র। একদিকে যেমন এই প্রাইসে এমন পারফরমেন্স খুব কম ফোনই দিতে পারতেছিল, স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে আপনার গেমিং এ অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, পাবজি থেকে গেনশিন ইম্প্যাক্ট পর্যন্ত সবকিছুই খুব স্মুথ চলতো, ডিসপ্লে ভালো, ব্যাটারি ভালো, এমনকি ক্যামেরার পারফরমেন্সও খুব একটা খারাপ না। বাই দ্য ওয়ে, এইটা হচ্ছে আইকিউ নিও 9। সব মিলিয়ে ফোনটা যথেষ্ট ভালো ফ্ল্যাগশিপ কিলার একটা ভাইব দিল। একই সাথে সমস্যাও ছিল বেশ কিছু, যেমন নোটিফিকেশন ডিলে, নেটওয়ার্ক ইস্যু, প্লাস্টিক বিল্ডের একটা ফিল দিত, এখনো দেয়, এবং পারফরমেন্সে কিছু জায়গায় কোম্পানির ক্লেম এবং বাস্তবতার মধ্যে বেশ কিছুটা তফাৎ ছিল। তখনই অনেকে বলেছিল যে এই সমস্যাগুলো যদি সলভ করতে পারে তাইলে এইটা হয়ে যেতে পারে পুরাই কিলার একটা ফোন, এবং এই কিলার ফোন বানাইতে আইকিউ নিয়ে আসছে নিও 11। এই ফোনটা হাতে পাওয়ার পরই আপনার মনে হবে আপনি একটা কম দামের একটা দইয়ের খোরা হাতে নিয়েছেন এবং উপরের লেয়ারটা হচ্ছে কমলা রঙের। এখন ওই প্লাস্টিকি ফিল কিছুটা কমাইতে গিয়ে দই বানায় ফেলতেছে, ব্যাপারটা কেমন হইলো ঠিক বোঝা গেল না। প্লাস্টিকের বদলে উপরে গ্লাস ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনার এইটাকে দইয়ের উপরে যে লেয়ারটা ওইটার মতনই লাগে। এটা সমাধান না প্রবলেম বোঝা একটু কঠিন। বাস্তবতে এই ফোনটারে বানানো হয়েছে নিও 10 এর কারেকশন হিসেবে, প্রবলেমগুলো সলভ হয়েছে কিছুটা, কতটা চলেন দেখি। আপনাদের সাথে আছে আমি অর্ণজামান, আপনারা দেখতেছেন পিসি হেল্পলাইন বাংলাদেশ। নিও 10 এর যেই জায়গাগুলোয় সমস্যা ছিল বেশি, আইকিউ এবার ওই জায়গাগুলোই বেশি ফোকাস দিছে। এই ডিভাইসটা আমাদের সৌরভ পারচেস করছে মনিটর টিমের। বেশ কিছুদিন ইউজ করার পরে একটা ফুল এক্সপিরিয়েন্স এটা নিয়ে হয়েছে। দুইটা ফোন হাতে নিলে পরে আপনি পরিষ্কার দুইটার মধ্যে তফাৎ বুঝতে পারবেন, শুধু হ্যান্ড ফিল দিয়েই তাকাইতে হবে তা না। এটার পেছন সাইডে যেমন একটা প্লাস্টিকি ভাইব আছে, এটার পেছন সাইডে একটা গ্লাস বোঝা যায়। যদি তাকান তাইলে একটু দই দই লাগে, কিন্তু হাতে নিলে এটা বোঝার তেমন একটা ওয়ে নাই যে কালার কোনটা। তবে হ্যাঁ, ডেফিনেটলি এর থেকে অন্য অনেক কালার দেয়া যেত। আর তারা এই কালারটা ক্যান দিছে আর সৌরভ এই কালারটা ক্যান কিনছে, দুইটাই আমার কাছে একটু বুঝতে কষ্ট হইতেছে। তবে চারপাশে এটা মেটাল ফ্রেম ভালোই টের পাওয়া যায়, আর এইটা ওস্তাদ বাই প্লাস্টিক। নিও 11 হাতে নিলে একটা সলিড ঠান্ডা প্রিমিয়াম ফিল আসে, যেটা এই প্রাইসে একটু রেয়ার জিনিস। কর্নারগুলো হালকা রাউন্ড করা থাকায় লম্বা ফোন হওয়া সত্ত্বেও গ্রিপ খারাপ না। ওজন প্রায় 216 গ্রাম হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ডিসেন্ট, খুব একটা হেভি মনে হয় না। পিছনের ডিজাইনের ডুয়াল প্যাটার্ন ফিনিশ আছে, আর কি দই ফিনিশ। আলো পড়লে গ্রেডিয়েন্ট শিফট করে দইয়ের মতো। অরেঞ্জ কালারটা আলাদা করে চোখে পড়ে দইয়ের মতো, সাথে ডার্ক স্কোয়ার শেপ ম্যাট্রিক্স টাইপ বক্স নষ্ট দইয়ের মতো। ব্যাকটা দেখতে গ্লসি লাগলেও আসলে একটা ম্যাট ফিল দেয়, তাই ফিঙ্গারপ্রিন্টও কম পড়ে দইয়ের মতো। ক্যামেরা মডিউলের পাশে ছোট একটা গ্যাপ আছে যেখানে ধুলো জমতে পারে, কিন্তু ভালো দিক হচ্ছে IP68 আর IP69 রেটিং থাকায় ফোনটা আপনি ধুয়ে নিতে পারবেন দইয়ের মতো। এই জায়গায় নিও 10 এর ডিজাইনের সবচেয়ে বড় কমপ্লেন্ট গুলো পুরোপুরি ফিক্সড বলা যায় দইয়ের মতো। ডিসপ্লে অন করার পর বোঝা যায় আইকিউ ডিসপ্লেতে কোনো কম্প্রোমাইজ করে নাই। পুরা 6.82 ইঞ্চের LTPO ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল, 2K রেজুলেশন, কালার পাঞ্চি, ডিপ কন্ট্রাস্ট আর শার্পনেস এমন খুব কাছ থেকে দেখলেও কোনো পিক্সেলেশন চোখে পড়ে না। 144 হার্টজের ক্লেম থাকলেও রিয়েল লাইফে আপনি 120 হার্টজের বেশি খুব বেশি অ্যাপে পাবেন না। এখানে প্যানেল ব্যবহার করা হয়েছে বিওই খুবই পপুলার। যদি আপনি মনিটরের আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেন তাহলে ডেফিনেটলি বিওইর নাম জানবেন। এইখানেও বিওইর প্যানেল ব্যবহার করা হইতেছে। আমার জানা মতে স্মার্টফোনের জন্য বিওই প্যানেল বানিয়ে এটা আগে খুব একটা শুনি নাই, তবে এইটুক বলতে পারি যে বিওই বেশ সলিড একটা কোম্পানি। বড় বড় মনিটর ব্র্যান্ডগুলোকে প্যানেল প্রোভাইড করে থাকে বিওই, এবং বিওই প্যানেল ব্যবহার করলে পর মনিটর ব্র্যান্ডগুলো আবার এন্ডোর্স করে যে তারা বিওই থেকে প্যানেলটা কালেক্ট করছে। ইনফ্যাক্ট ফোনের কথা বলতে গেলে বিওই প্যানেলগুলো গ্রিন লাইনের ইস্যু নিয়ে খুব একটা কেলেঙ্কারি নাই, মানে রেকর্ড একটু কম। ব্রাইটনেস রিয়েল লাইফে ডিসেন্ট, আউটডোরে ব্যবহার করতে গেলে সমস্যা হয় না। অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকায় গ্লেয়ার কম লাগে, যদিও ফ্ল্যাগশিপ ফোন যেমন স্যামসাং এর লেভেলের না। বেজেলগুলো সিমেট্রিক্যাল এবং যথেষ্ট স্লিম, পাঞ্চলটা পিচ্ছি, পুরো ডিসপ্লে এক্সপিরিয়েন্সটা ক্লিন লাগে। সাথে 1 বিলিয়ন কালার সাপোর্ট আছে, 2590 হার্টজের PWM ডিমিং থাকায় লং ইউসেজেও চোখে খুব একটা চাপ পড়ে না। আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট এবং ন্যাচারালি একটা ভালো জায়গায় দেওয়া আছে, বুড়ো আঙুলটা এইখানেই যায়। ডিসপ্লেটাকে নিয়ে আরেকটু ভালোভাবে টেস্ট করার জন্য আমরা ক্যালম্যান টেস্ট করি। এই টেস্টগুলো CIE 1931 XY মোডে করা হয়। কালার গ্যামোড ছিল Adobe RGB 82.8%, sRGB 98.2%, DCI P3 84%, ডেল্টা ই ভ্যালু Adobe RGB
8GB ছিল 7.44, SRGB-তে 5.9, DCI P3 7.14, স্যাচুরেশন সুইপসে অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু ছিল 6.87। ডেল্টা ই ভ্যালু যখন 5 থেকে 7-এর মধ্যে থাকে তখন আমরা ধরেই নিই যে এই প্যানেলটা কিছুটা বুস্টেড কালার রিপ্রোডিউস করে। এর মানে হচ্ছে কি আপনি এখানে কন্টেন্ট দেখেন বা গেম খেলেন, কালারটা একটু পপ করবে, যেটা ন্যাচারাল কালার থেকে একটু বেশি বুস্টেড, এবং এই প্রাইস রেঞ্জে এই ধরনের স্মার্টফোনের ক্ষেত্রে যেটা খুবই নর্মাল একটা প্র্যাকটিস বলা যায়। ব্রাইটনেস টেস্টে আমরা মোটামুটি নাথিং এক্সট্রাঅর্ডিনারি একটা স্কোর পাইছি। কোম্পানিরা যতই ক্লেম করুক 4000-5000 নিটস, রিয়েল লাইফে ওই 1400-1500 নিটসের বেশি তোলা সম্ভব হয় না। এই ফোনে আমরা তুলতে পারছি 1237 নিটস, দ্যাটস দ্যাট। হোয়াইট ব্যালেন্স গ্রাফে নীল রঙের প্রেজেন্স বেশি দেখা যায়, যার কারণে ডিসপ্লে ভিভিড দেখায়, একটু শার্প অনুভূতি তৈরি করতে পারে ব্লু কালারটা। তবে দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এটা প্রবলেমেটিক হতে পারে, কারণ ব্লু লাইট চোখের উপর একটু চাপ তৈরি করে, যেটা ব্রেনের উপরেও চাপ তৈরি করে, যার ফলে দীর্ঘক্ষণ ব্যবহারে মাথা ব্যথা হতে পারে। এই কারণে আমরা ব্লু কাট গ্লাস দেখতে পাই অনেক ক্ষেত্রে। বড় বড় ব্র্যান্ডের মনিটর টিভিতে এখন চোখের জন্য আই সার্টিফিকেশন এটা সেটা দেওয়া হয়। IQ Neo 11 100% DCI P3 কালার গামুট সাপোর্ট করে ক্লেম করলেও আমাদের টেস্টে কিন্তু 84%-এর বেশি আমরা কালার গামুট কভারেজ পাই নাই DCI P3-তে। এইটা এই বাজেট রেঞ্জের ফোনগুলো খুব কমন একটা স্কোর, কিন্তু এইখানে IQ যে 100% ক্লেম করছে এইটাই বরঞ্চ বেশি অযৌক্তিক এবং কিছুটা চাপাবাজির মতো মনে হয়। সব মিলিয়ে বলা যায় ভিডিও কন্টেন্ট ওয়াচিং বা গেম খেলার জন্য চলে, লং টার্ম ইউসেজে আইতে একটু প্যারা খাবেন। চাইলে আপনারা আই প্রোটেকশন মোডটা অন করে রাখতে পারেন। নিউট্রাল কালারের জন্য ভিজুয়াল এনহ্যান্সমেন্ট বা কালার বুস্টিং ফিচার অফ করে রাখার পরামর্শ থাকবে। এরপর হচ্ছে পারফরমেন্স। এই ফোনগুলোর মেইন আইডেন্টিটি হচ্ছে পারফরমেন্স। একসময় পোকো ফোন বাজারে আসছিল, আশা করি অনেক হাউকো হয়েছিল যে পোকো ফ্ল্যাগশিপ কিলার, হ্যান্ড কিলার, ট্যান কিলার। এই টাইটেলটা প্রত্যেক বছর এক একটা ব্র্যান্ড ধরে টান দেয়। এই বছর গত বছর টান দিতেছে IQ। চলেন পারফরমেন্সে গিয়ে দেখি আসলে ফ্ল্যাগশিপ কিলার পারফরমেন্স দিতে পারে কিনা। IQ ব্যবহার করতেছে আগের বছরের ফ্ল্যাগশিপ চিপ, কিছুটা অ্যাগ্রেসিভ পারফরমেন্স ফর্মুলা বলতে পারেন। এখানে স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে আছে LPDDR5X র্যাম, UFS 4.1 স্টোরেজ, 12GB এবং 16GB দুইটাই আছে। আমাদের ইউনিটটা হচ্ছে 12GB, সাথে Adreno 830 GPU আর Q2 গেমিং চিপ, যেটা গেমিং স্টেবিলিটি এবং ফ্রেম কনসিস্টেন্সি ধরে রাখতে হেল্প করে। রিয়েল লাইফে ফোনটা বেশ ফাস্ট, আপনি আলাদা করে পারফরমেন্স নিয়ে কোনো কিছু মাথায় আসবে এমনটা না। ইনফ্যাক্ট যারা মিড রেঞ্জের ফোন ব্যবহার করেন তারা হয়তো এটার স্ন্যাপিনেস দেখে কিছুটা অবাক হতে পারেন। অ্যাপ ওপেন, ক্লোজ, মাল্টিটাস্কিং সবকিছু বেশ ফ্লুইড বা স্মুথ বলতে পারেন। Geekbench-এর মতো বেঞ্চমার্ক স্কোরগুলো দেখলে বুঝবেন যে ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি পারফর্ম করতেছে। আমাদের ইউনিটে Geekbench 6-এর 2924 সিঙ্গেল কোর এবং 7939 মাল্টিকোর স্কোর এসেছে। GPU OpenCL এর স্কোর প্রায় 19036-এর মতো, যেটা এই প্রাইসে খুব স্ট্রং পারফরমেন্স ইন্ডিকেট করে। এছাড়া AnTuTu-তে আমরা স্কোর পেয়েছি 31,37,000-এর মতো। স্টোরেজ স্পিডও বেশ ভালো, 1.76 GBs রিড এবং 1.16 GBs এর মতো রাইট স্পিড পাওয়া গেছে। গেমিং এ গেলে ফোনটার এমন বিস্ট পারফরমেন্সের ইউটিলাইজেশনটা সঠিকভাবে হয়। এতদিন PUBG মোবাইল 90 FPS এ লক ছিল, এখন রিসেন্ট আপডেট এটা 120 FPS এ গেছে এবং এইটাও 120 FPS এর মতো মোটামুটি স্টেবল ভাবে দিতে পারে। 30 মিনিট খেলার পরে টেম্পারেচার হয় অ্যারাউন্ড 40 ডিগ্রি। COD মোবাইলে 120 FPS একদম স্মুথ, ড্রপ নেই বললেই চলে। ডেল্টা ফোর্স বা ই ফুটবলের মতো গেমও বেশ স্মুথ। গেনশিন ইম্প্যাক্টে হাই সেটিংসে 50-60 FPS পাওয়া যায়, তবে এখানে হিটিং একটু বেশি। 1 ঘন্টার কাছাকাছি গেলে পরে 40 ডিগ্রি ক্রস করে। একটা জিনিস ক্লিয়ার, ফোনটা গরম হয়, এমনকি 45 ডিগ্রি পর্যন্ত যেতে পারে, স্পেশালি ক্যামেরা ইউজ বা লং গেমিং সেশনে, কিন্তু পারফরমেন্স খুব একটা ড্রপ করে না। ফোনটির স্ট্রেস টেস্টের ক্ষেত্রে 3D মার্ক ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্টে স্টেবিলিটি মাত্র 24.1%-এর মতো, মানে লং সেশনে পারফরমেন্স ড্রপ করবে বলে ইন্ডিকেট করতেছে। বেস্ট লুপ স্কোর ছিল 6202, লোয়েস্ট প্রায় 1492। FPS পেয়েছি হাইয়েস্ট 46, লোয়েস্ট 6 FPS। টেস্টের সময় টেম্পারেচার 39 থেকে 46 ডিগ্রি পর্যন্ত উঠেছে আর ব্যাটারি ড্রপ প্রায় 9%। মানে একটা জিনিস ক্লিয়ার, এই ফোনটা পারফরমেন্স দিতে পারে কিন্তু খুব লং এক্সট্রিম সেশনে থার্মাল লোড ম্যানেজ করতে পারে না। এখন এইগুলো আসলে খুব হাই লেভেলের স্ট্রেস টেস্টে আপনি টের পাবেন। রেগুলার ডে টু ডে গেমিং এ এই জিনিসটা খুব একটা চোখে পড়ে ব্যাপারটা এমন না। 1 ঘন্টা গেমিং করলে পর নিজের চোখই টেরায় যায়, আর তো ফোনের CPU। স্ক্রিনে দেখানো চার্টে গত বছরের নিও 10-এর সাথে বেঞ্চমার্ক রেজাল্টগুলোর কম্পারিজনটা একটু দেখে নিতে পারেন। ব্যাটারি লাইফ এই ফোনটার সবচেয়ে স্ট্রং জোনগুলোর মধ্যে একটা। 7500 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি থাকার কারণে আপনি 1.5 থেকে 2 দিন পর্যন্ত এই ফোনটা চালাইতে পারবেন যদি চান আর কি। খুব হেভি ইউজ করলে পরেও একদিন আপনি আরামসে ইউজ করতে পারবেন। একটানা 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত গেমিং ব্যাকআপ পাওয়া যায়। চার্জিং স্পিড খুবই ভালো, 100 ওয়াট চার্জারে 30 মিনিটে 60%, 50 থেকে 55 মিনিটে ফুল চার্জ হয়ে যায়। চার্জিং এর সময় ফোন হালকা গরম হয়, কিন্তু সিলিকন কার্বন ব্যাটারির ক্ষেত্রে এটা খুব অস্বাভাবিক কিছু না। বাইপাস চার্জিং আছে, গেমিং এর সময় কাজে লাগে। রিভার্স ওয়্যার্ড চার্জিং আছে, কিন্তু ওয়্যারলেস চার্জিং নাই। এই বাজেটে একটা রিভার্স ওয়্যারলেস চার্জিং দিলে পরে স্যামসাং এর মতো কোম্পানিরা কামড়াকামড়ি শুরু করবে, এই কারণে প্রবাবলি এটা দেয় না। এরপরে নেটওয়ার্ক নিয়ে আলাদা আলোচনা করা দরকার, কারণ গত বছরের ফোনে নেটওয়ার্ক ছিল একটা বিশাল মারা খাওয়ার জায়গা। এখন পর্যন্ত বেশ কয়েক সপ্তাহের ব্যবহারে এই ফোনটায় নেটওয়ার্ক নিয়ে খুব বেশি ইস্যু দেখা যায় না। সিমে কল ড্রপ নাই, ডাটা স্টেবল। অন্যদিকে চাইনিজ রমের কারণে নোটিফিকেশন ডিলে এখনো পুরোপুরি
পুরোপুরি যায় নাই। এই নোটিফিকেশন দিলে এই ফোনে কিছুটা অপশনের মতো বলতে পারেন, আপনি সেটিংসে গিয়ে এটাকে অফ করে দিলে পরে মোটামুটি রেগুলারলি নোটিফিকেশনগুলো পাবেন। তারপরে এটা কিছুটা প্যারা বটে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স একটু মিক্সড। অরিজিন OS 6 বেসড অ্যান্ড্রয়েড 16 দেখতে সুন্দর, স্মুথ, অ্যানিমেশন ভালো, iOS এর মতো একটা ফ্লুইড ফিল দেয়, কিন্তু চাইনিজ রম হয় বেশ ভালো পরিমাণ ব্লটওয়্যার আছে, কিছু চাইনিজ ফ্লেভার আপনি এই ইউআই তে পাবেন। বেশিরভাগ অ্যাপ আনইনস্টল করা যায় কিন্তু তাও পুরোপুরি ক্লিন না। এছাড়া আপনি ফোনটায় ডিফল্ট গুগল সাপোর্ট পাবেন না, গুগলের অ্যাপগুলো ম্যানুয়ালি ইনস্টল করে নিতে হবে। তবে যারা এই টাইপের সফটওয়্যারে অভ্যস্ত তাদের জন্য ম্যানেজেবল, কিন্তু অনেকের ক্ষেত্রে এইটা পেইন, মানে কি আর বলবো। এখন যদি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার ক্যামেরা ভালোর কাতারই পড়ে, কিন্তু ডেফিনেটলি আপনি পারফরমেন্সে ফ্ল্যাগশিপ পেলেও ক্যামেরায় পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলের কাছাকাছি পাবেন না। 50 মেগাপিক্সেলের LYT 700C সেন্সর ডেলাইটে ভালো ছবি দেয়, কালার একটু বেশি ভিভিড, একটু ওয়ার্ম টোন থাকে, যেটা সোশ্যাল মিডিয়া রেডি একটা লুক পাবেন। গ্রিন আর ব্লু কালার একটু বেশি বুস্ট করে, ডিটেল ডিসেন্ট, ডাইনামিক রেঞ্জ ভালো, আলট্রা ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেল ওমনিভিশন OV08F সেন্সর, এখানে ডিটেল কম, কালার মিসম্যাচ থাকে, লো লাইটে দ্রুত খারাপ হয়ে যায়। পোর্ট্রেট মোডে 23mm, 35mm, 50mm ফোকাল লেন্থ পাবেন। এজ ডিটেকশন মোটামুটি ভালো কিন্তু একদম অ্যাকুরেট না, তবে ব্যাকগ্রাউন্ড ব্লার ন্যাচারাল লাগে। ক্যামেরা সেকশনে বিগেস্ট ডাউনগ্রেড টেলিফটো না থাকায় জুম লিমিটেড, ডিজিটাল জুমে ছবিতে সফটনেস চলে আসে, লো লাইটে পারফরমেন্স কিছুটা কমে, নয়েজ বাড়ে, কন্ট্রাস্ট কমে। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল গ্যালাক্সি কোর GC16B3C সেন্সর, সেলফি একটু সফট, বিউটি এফেক্ট থাকে, ভিডিওতে লিমিটেশন আছে 1080p 30fps পর্যন্ত। রিয়ার ক্যামেরা ভিডিও 4K 60fps পর্যন্ত ইউজেবল, স্ট্যাবিলাইজেশন ডিসেন্ট, কিন্তু 8K প্র্যাকটিক্যালি তেমন একটা কাজে আসে না। এক্সট্রা কিন্তু নেসেসারি ফিচারগুলোর মধ্যে আছে Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC, স্টেরিও স্পিকার, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, সবগুলাই যা যা লাগে। USB Type-C পোর্টটা কিন্তু USB 2.0, তাই ফাস্ট ডাটা ট্রান্সফার পাবেন না। সবকিছু মিলিয়ে নিও 10 আর নিও 11 এর পার্থক্যটা খুবই ক্লিয়ার। স্টোরেজ ভ্যারিয়েন্টটা বেশ আপডেটেড হইলে পরেও পোর্টটা কেন USB 2.0 কে জানে, মানে দইয়ের মতো আর কি। দই সে যত মজাই হোক না কেন দিবে ওই মাটির খরাই। সবকিছু মিলে নিও 10 আর নিও 11 এর মধ্যে পার্থক্যটা খুব চোখে পড়ার মতো। নিও 10 ছিল পাওয়ারফুল বাট ইনকমপ্লিট, নিও 11 সেই প্রবলেমগুলো ঠিক করার চেষ্টা করেছে। বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম, নেটওয়ার্ক স্টেবল, বিশাল ব্যাটারি, পারফরমেন্স ফ্ল্যাগশিপ লেভেলে, ডিসপ্লে টপ ক্লাস। ডাউনসাইড হিসেবে চাইনিজ রম, নো গুগল সাপোর্ট, নোটিফিকেশন ইস্যু, হিটিং, নো টেলিফটো লেন্স আর এভারেজ আলট্রা ওয়াইড ক্যামেরা। এখন 50,000 টাকার আশেপাশে আর কি কি ফোন পাওয়া যায় যেটি এটার কাছাকাছি বা কম্পিট করতে পারে? প্রথমেই বলতে হবে নাথিং 4A Pro এর কথা। ফোনটার পারফরমেন্স নিও 11 এর মতো ইনসেন না হলেও খুবই ব্যালেন্স একটা ফোন, কিন্তু আপনার প্রায়োরিটি যদি হয় পারফরমেন্স সেক্ষেত্রে রেডমি K90, OnePlus S6 বা 6T কনসিডার করতে পারেন। আর ভালো ক্যামেরা চাইলে Oppo Reno 14 Pro, Vivo V70 কিংবা Honor 500 দেখতে পারেন। সোজা বাংলায় এই ফোনটা সবার জন্য না, যেমনটা দই। যারা ক্লিন ইউআই, পারফেক্ট ক্যামেরা এবং সফটওয়্যার ব্যবহারে কোনো লিমিটেশন চান না তাদের জন্য এই ফোনটা না। আবার অন্যদিকে যারা র পারফরমেন্স চান, ব্যাটারি লাইফ চান করা, তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট সলিউশন হইতে পারে। এই প্রাইসে এমন কম্বিনেশন খুব কম ফোনই দিতে পারে। টু সামিট আপ, পারফরমেন্স সেন্ট্রিক যে ট্রেন্ডটা শুরু হয়েছিল নিও 9 দিয়ে, নিও 10 সেই হাইপটাকে আরো সলিড করেছে এবং নিও 11 বলতে পারেন এই ট্রেন্ডটাকে একটা সলিড রূপ দিয়েছে, কিছুটা ম্যাচিউর বলতে পারেন। এই ফোনটা শুধু এখন না, পুরো বছর জুড়ে এই প্রাইস রেঞ্জে যারা পারফরমেন্স ফোন কিনতে চাচ্ছেন তাদের মার্কেটটাকে ডমিনেট করবে বলে ধরে নেওয়া যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা চান, ক্লিন ইউআই সফটওয়্যার এক্সপিরিয়েন্স নাকি র পারফরমেন্স দইয়ের মতো?